This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেক স্পেশাল কথা বলার আর দেখানোর আছে এখন, কারণ আপনি জানেন এ বঙ্গ রঙ্গে ভরার রঙ্গ বেশিটাই রাজনীতির রঙ্গ। কেন বলছি জানেন? আপনি যেখানে তাকাবেন সেখানেই কিছু না কিছু পাবেন, সেখানেই তুলকালাম। শান্তি শব্দ তো উধাও বাংলা থেকে। আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে হুলস্থুল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। সেজন্য মূল গেটের ওপরে তোরণ লাগানো হয়েছিল। তোরণ, জমজমাট সাজসজ্জা। তোরণের মুখ্য থিম ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। আচমকা তোরণটা মাটিতে পড়ে গেল। দেখুন সে ছবি। কাঠামো পড়ে দুজন জখম হন। দুর্ঘটনার জেরে পড়ে বাকি তোরণগুলো খুলে ফেলা হয়েছে। তোরণের ছবিটা দেখাবো। আমি খুব চেঁচামেচি করছি যে তোরণটা মাথার উপর পড়ছে, পালাও 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 বলতে বলতে অনেকে ছিটকে পালিয়ে গেল। আর ওখানে বিশ্বনাথ সরকার আর আমাদের আরেকজন ছেলে ছিল, ওই শিল্পী, দুজনেই ওখানে পড়ে গেল। গিয়ে বিশ্বনাথ সরকারের মুখ থেকে রক্ত, মাথা ফেটে গেল এবং একটা পা ভেঙে গেল। ওগুলো ফলস দাঁড় করানো ছিল, ওগুলোর কোনো সাপোর্ট নেই, কোনো কিছুই নেই। এবার ওইটাকে আমরা তুলছি, দেখছি পাশের আরেকটা পোস্টার সেটাও উল্টে চলে আসছে। তোরণ পড়ে গিয়ে দুজন জখম হয়েছেন। দেখুন রোজ কত কি ঘটে যাহা তাহা। হেভি ওয়েট তোরণ ছিল, পড়ে গেছে, ব্যাস। এবার বরং আমি অন্য কিছু বলি। বাংলার অন্য প্রান্তের খবর। মালদা কি হয়েছে জানেন? শুট আউট দিনের বেলায়। ব্যাংকের ভিতরে ঢুকে গুলি, ক্যাশিয়ারকে গুলি, ডাকাতও গুলিবিদ্ধ হয়েছে। ভয়ানক সিসিটিভি ছবিটা দেখাবো। সেই সিসিটিভি ছবি মালদার গাজলের একটি সমবায় ব্যাংকের ভিতরের ছবি। দুই ডাকাত, হাতে বন্দুক, মুখ ঢাকা, তারা ঢুকে পড়েছে ব্যাংকের ভিতর। দুষ্কৃতীদের হাতে বন্দুক, দাপাদাপি। কোথা থেকে আসছে অস্ত্র, কিভাবে হিম্মত হয়, এইসব প্রশ্ন তো পরে করব। তার আগে দেখুন ব্যাংকের ভিতরে তাণ্ডব কেমন চলল। সাদা জামা পড়েছিল ওটা কই? এখানে আছে বলছে স্যার, ওই বলছে আছে। কই কোমরে গুলি গুলিটা আছে না? গুলি নিয়ে নিছো বন্ধু নিয়ে নিছেন। ঠিক আছে চল, বন্ধু নিয়ে নিছো। আমি আরে ব্যাংক ডাকাতি হয়েছে। ওঠা 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 উঠবে। ব্যাংক ডাকাতি, ব্যাংক ডাকাতি। হ্যাঁ আর ওদিকে আছে তিনটা ধরা পড়েছে। এটা একটা ধরেছে স্যার, আরেকটা ধরেছে পিন্টু, ধরেছে পিন্টু, আরেকটা ধরেছে আমাদের লোক। এই তন্ময়, আমাদের একটা লোক ধরেছে। যাদের মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখলেন সেই দুজনই ডাকাত। লুটপাট করতে এসেছিল ব্যাংকে। লুটপাট করে গুলিগালা চালাতে চালাতে পালিয়ে যাচ্ছিল। গাড়ি নিয়ে বেরিয়েও যায়। ততক্ষণে পুলিশ অ্যাকশন শুরু করে দেয়। ব্যাস, ডাকাতদের ধরতে পারলো পুলিশ। এ তরফেও গুলি, ও তরফেও পাল্টা গুলি। জানা গেছে ডাকাত দল মাঝপথে গাড়ি ফেলে পালাতে যায়। পুলিশ পিছু ধাওয়া করে, একদম ফিল্মি। তারপর দুজনকে ধরে ফেলে। দুজনকেই গুলি করেছে পুলিশ, দুজনেই গুলিবিদ্ধ। পেছনে ধাওয়া করে অবশেষে পুলিশের সঙ্গে গোলাগুলি এই ডাকাত দলের। ব্যাংকে ডাকাতি করার পর 8 জনের ডাকাত দল একটি বোলেরো নিয়ে
ছুটে পালায় এবং পালাতে সেই অনুযায়ী সমস্ত থানাতে খবর দেওয়া হয় এবং খবর দেওয়ার পরে সেই সতর্ক হয়ে যায় সমস্ত থানার পুলিশই। এরপরে মালদা থানার ভাবুকে সেখানে ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলি চলে। আরও একজন দুষ্কৃতী যারও গায়ে গুলি লেগেছে এবং পুলিশের সঙ্গে প্রথমে তারা গুলি চালায় এবং তারপরে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। দুপক্ষের গোলাগুলি তাদের গুলি লাগে বলে খবর। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। আপনি আগে কখনো ডাকাত দেখেছেন সচক্ষে? এই ধরা পড়া ডাকাত এত স্মার্ট যে ক্যামেরার সামনে মুখ খুলতে কোনো ভয় ডর নেই। দিব্যি স্বীকার করে নিল, হ্যাঁ ডাকাতি করতে এসেছিলাম। ব্যাংকে গেছিলাম। ব্যাংকে ডাকাতি করতে গেছিলে? ক্রস ফায়ারিং এ ধরেছে আমাদের। ক্রস ফায়ারিং মানে তোমাদের কি ক্রস ফায়ারিং করেছে? হ্যাঁ স্যার, গুলি লেগেছে। তোমরা পুলিশকে গুলি চালিয়েছিলে? গুলি চালাওনি? বাকিরা কোথাকার? সব চাচলের আছে। চাচলে? আমার বাড়ি গাজল। তোমার বাড়ি গাজল? গাজলের কোথাও ওই এলাকাতে? বটতলা। তোমার পিঠে গুলি লেগেছে? আর কারো গুলি লেগেছে? ওর পায়ে গুলি লেগেছে। আমার গুলি করে থামিয়েছে। অকপট স্বীকারোক্তি, একেই তো বলে ক্যামেরার সামনে দিব্যি কথা বলতে ওস্তাদ দুই ডাকাত। পুলিশ দুজনকে ধরতে পেরেছে যারা হসপিটালে গুলি খেয়ে, কিন্তু বাকিরা পগার পার। প্রথমে ওদেরকে গাড়ি নিয়ে ধাওয়া করছিলাম, তখন গাড়ি ওরা এদিক ওদিক এই রাস্তা ওই রাস্তায় ঢুকছিল। তারপরে পরবর্তীতে যখন ওরা বুঝতে পারলো যে আমাদের গাড়ি নিয়ে আর যাওয়া সম্ভব নয়, তখন ওরা গাড়িটা একটা জায়গায় পার্কিং করে, এরা টোটাল 8 জন ছিল, বাকি এদিক ওদিক সব ছুটে গেছে। এদেরকে যখন আমরা দেখতে পাই, এদেরকে আমরা আপাতত দুজনকে ধরে নিয়ে চলে এসেছি। আমাদের কাছে কোনো ইয়েও নেই, জাস্ট আমরা দৌড়িয়ে ধরা হয়েছে। এটা হচ্ছে ভাবুকের সুকানদিঘির এক জঙ্গলের মধ্যে ঢুকেছিল। দেখুন, পুলিশ ডাকাত ধরতে পেরেছে। সেই ডাকাত ক্যামেরার সামনে স্বীকার করেছে, হ্যাঁ ডাকাতি করতে গিয়েছিলাম। পুলিশকে শাবাশি দিতেই হয়। বিরোধীরা কি শাবাশি দিচ্ছে? তাদের একটাই কথা, এরা আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, শাসকের আইন চলে এখানে, আর কিচ্ছু না। আর এই স্লোগান বিধানসভাতেও আজ তুলেছেন বিরোধীরা। বিধানসভা চত্বর জুড়ে শুধুই স্লোগানবাজি আজ। নারী নির্যাতন আর আইন শৃঙ্খলা ইস্যুতে তুলকালাম। দেখুন, আজ বিধানসভায় রাজ্যের শাসককে বিঁধেছে বিজেপি এই আইন শৃঙ্খলার প্রশ্নে, সঙ্গে নারী নির্যাতন। সেই সব দেখানোর আগে একটা অন্য ছবি দেখাতে চাই। তৃণমূলকে বেঁধার আগে শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভায় বিঁধলেন কে? চলুন দেখি। মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনীতির মাঠে অনেক রকম অভিযোগ শোনা গেলেও হাল ফিলে এমন অভিযোগ শোনা যায়নি। বিশ্বাস করুন, সেই অভিযোগ বিরোধী দলনেতার মুখে, নিজে শুনুন। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি। শুধু মুখে বলা নয়, ছবিটা দেখুন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। স্পিকার সাহেব জানিয়েছেন তিনি বিষয়টি দেখছেন, বিরোধী দলনেতার চিঠি এবং ভিডিও ফুটেজ পেয়েছেন এবং তার পাশাপাশি মার্শালকে এই ব্যাপারে তদন্ত প্রক্রিয়া শুরু করবার জন্য বলেছেন। কোন ভিডিও ফুটেজের কথা বললেন শঙ্কর ঘোষ? কি হয়েছিল? বিধানসভার অধিবেশন শেষে বেরোচ্ছিলেন বিরোধী দলনেতা, তখনই তার দিকে এগিয়ে যান তৃণমূলের বিধায়ক, পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রে পাওয়া ভিডিওয় দেখা যাচ্ছে তপন বলছেন ফ্ল্যাটের চাবি দিতে হবে। প্রশ্ন করছেন, আমার মেয়ে 3rd ডিভিশনে পাশ করেছে। পুরো ভিডিও দেখুন।
রেকর্ড করুন, রেকর্ড করুন, রেকর্ড করুন। আমি কেস করি তোমার নামে, রেকর্ড করুন, তোমার নামে রেকর্ড করুন। কি হবে? রেকর্ড করুন, কি হবে? রেকর্ড করে, রেকর্ড করুন, রেকর্ড করবো তারপর রেকর্ড করুন, রেকর্ড করুন। বলুন, বলুন যেটা বলছেন। আরে বলুন, আপনি যেটা বললাম তো বলুন, বলা চাপ বলুন, শুনুন। রেকর্ড। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, তুমি তো মেয়ে পাস করতে মেয়ে কপালে পাস করে চিটিং মাছ টাকা বড় বড় কথা বলছে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ঘটনার শুরুটা ভোটের আগের। পূর্বস্থলীতে ভোট প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা। তখন অভিযোগ করেছিলেন তপন বাবুর মেয়ে সাদা খাতা জমা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন, তপন বাবুর কলকাতায় ফ্ল্যাট আছে, ইত্যাদি ইত্যাদি। শুনুন। তা আজ কি হলো? তপন চট্টোপাধ্যায় বলছেন ভোটের আগে শুভেন্দুর তোলা সেই অভিযোগের প্রমাণ চাইতে গিয়েছিলেন বিধানসভায়। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, আমার মেয়ে 1st ডিভিশন, উচ্চ মাধ্যমিক, হাইপার ডিভিশন, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, বিএড করা আছে, বিএড করা আছে। তার নামে যেরকম মিথ্যে কথা বলে, তাহলে আমার মান সম্মান দিয়ে আমার মান সম্মান হারিয়ে করে, তার জন্য আমি স্পিকারকে বলছিলাম, স্পিকার বলুন, উল্লেখ করুন, তারপর তার কপি আমার দিচ্ছি। আর স্পিকার আবার চিঠি পাঠিয়েছে এসপি স্যার। খুব স্বাভাবিকভাবেই দলের বিধায়কের পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। তার মতে যা বলে এসেছেন তার প্রমাণ চাওয়ায় অন্যায় কি? শারীরিকভাবে নিগ্রহ হাস্যকর অভিযোগ। এখন বিরোধী দলনেতা দলের মধ্যে খানিকটা একা পড়ে গেছেন, কোণঠাসা হয়ে গেছেন। তো এটা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কেউ কোথাও গিয়ে কারুর বাড়ির সামনে দাঁড়িয়ে কাউকে কিছু বলে এসছে, আর যাকে বলে এসছে তিনি মনে করেন সেটা মিথ্যা কুৎসা করা হয়েছে। তিনি সৎসাহস থেকে সামনে পেয়ে জিজ্ঞাসা করেছেন আপনি এই বলেছেন, তো সেটা তো উত্তর না দেওয়ার বদলে তিনি মুখ ঘুরিয়ে চলে গেলেন, আবার এটা নিয়ে ইস্যু করছেন। যেন যুদ্ধ লেগেছে, আর যুদ্ধের আবহ তো বিধানসভার ভিতরেও। এই তো মঙ্গলবার উপনির্বাচনে জিতে আসা 4 বিধায়ক শপথ নিলেন। বিজেপি বলল অসাংবিধানিক। অধিবেশনে অনুপস্থিত বিজেপির বিধায়করা। আর আজ অধিবেশন বসতেই বিক্ষোভ, স্লোগান, উত্তাপ বিধানসভায়। ছবি দেখাবো। বিধানসভার গেটে সুর চড়া। বড় কর বড় কর বড় ঠিক 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 ছোট দা চলে আলো ছোট দা বড় কর ঠিক 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 হায় 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 আর অধিবেশন বসতেই নারী নির্যাতন নিয়ে আলোচনা চেয়ে স্পিকারের কাছে আবেদন জমা দেয় বিজেপি। প্রস্তাব পড়েন অগ্নিমিত্রা পাল। আইন শৃঙ্খলা নিয়ে বলতে ওঠেন বিরোধী দলনেতা। বলেন একের পর এক নারী নির্যাতনের ঘটনার কথা, অথচ বিধানসভায় আলোচনার জায়গায় নেই। নারী নির্যাতন হলে ব্যবস্থা নেয় বাংলার প্রশাসন। শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারপর স্লোগান আর পাল্টা স্লোগান, উত্তাপ বাড়লো তো বাড়লোই। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই। মুখ্যমন্ত্রী হাউসে তো নেই,
আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রী স্টেটমেন্ট দিক, সেটাও ইগনোর করা হয়েছে। আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। অধিবেশন কক্ষে নারী নির্যাতনের ইস্যুতে মুলতবি প্রস্তাব বিজেপির তরফ থেকে আনা হয় এবং সেই মুলতবি প্রস্তাব স্পিকার পড়তে দিলেও আলোচনার কোনো সুযোগ দেওয়া হয়নি এবং বিজেপির তরফ থেকে মুলতবির করার কথা বলা হয় এবং তারপর সেই তা নিয়ে বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে থাকেন আর তারা বারংবার দাবি তুলতে থাকেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য চাই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তারপর বিধানসভার অভ্যন্তরে প্রায় মিনিট 25-30 টানা স্লোগান শাউটিং এর পর বিধানসভার যে গেট রয়েছে সেই গেটের বাইরে এসে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ দেখানো ছাড়া তার তো কোনো উপায় নেই আমাদের। আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম, কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদের। অধ্যক্ষ মহোদয় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনে কথা বলবেন, সেটাও তো আপনারা কথা বলতে দেন না। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। ইচ্ছা মতো আজকেই আমি এটা বলবো, আজকেই আমি এটা চাই, ওইভাবে তো হয় না। তো ওরা যখন একটা কোনো বিষয় যদি তাদের বলার থাকে পদ্ধতি ধরে সেটা আসতে হয়। আপনি কথা বলতে দেবেন না, আপনি মাইক বন্ধ করে দেবেন, মমতা ব্যানার্জি আসবেন না, তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করব? তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে, মহিলাদের সুরক্ষা নিয়ে। আর যে বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ পরপর নারী নির্যাতন, গণধর্ষণ, হত্যা, তারা এখানে নাটক করছে, সব হাস্যকর। আচ্ছা, বিরোধীরা যে এইভাবে গলা তুলছে বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, তা কি একেবারেই ভিত্তিহীন? সত্যি কি তাদের বলার জায়গা নেই? শাসক দলের বিভিন্ন নেতারা, ছোট বড়, সেজো মেজো, তারাই তো সুযোগটা দিচ্ছেন। শাসক দল মানেই যেন অনেক কুকর্ম করার লাইসেন্স, তাই না? একাধিক ঘটনা আজও হয়েছে। কুলপির ঘটনা, কুলপিতে শাসক হলে কি সুবিধা? পিটিয়ে পার পাওয়া যায়, রাস্তাঘাটে ধরে কিংবা বাড়ি ঢুকে মারা যায়, অফিসে ঢুকে চড়থাপ্পড় দেওয়া যায়, পঞ্চায়েত অফিসকে পেটানোর আখড়া। কুলপির ছবিটা দেখুন। দক্ষিণ 24 পরগনার কুলপির চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যিনি মার খাচ্ছেন তিনি সরকারি কর্মী, পঞ্চায়েতের সচিব ভিক্টর মিশ্রা অন ডিউটি ছিলেন যখন এভাবে তার উপর নেমে আসছে আক্রমণ। আমি প্রধানের ঘরে যখন যাই, প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে, প্রচুর মারধর করে। তার সঙ্গে কিছু সাঙ্গভঙ্গ ছিল, মেম্বারের স্বামী, কিছু মেম্বার। এবার গলা চেপে ধরে মারা করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে। কারা কারা এই ঘটনা ঘটিয়েছে? এখানে মেন নেতৃত্ব ছিল উপপ্রধান সাবির মোল্লা, উনি প্রচুর মারধর করে আমাকে। তার সঙ্গে ছিল হচ্ছে রশিদ আলী বলে একজন মেম্বারের স্বামী। ঘটনা 20 জুলাইয়ের। তবে আতঙ্ক কমেনি, আর হবে নাই বা কেন? অফিসে যদি সুরক্ষা না থাকে, অন ডিউটি অফিসারকে যদি তৃণমূলের লোকের হাতে মার খেতে হয়, এ কোন সংস্কৃতি? জলভাত নাকি? শুধু গায়ে তৃণমূল লেখা, তৃণমূলের ঝান্ডা হাতে হলে সব লাইসেন্স? মারধর সে তো জলভাত এখন। শাসকের সালিশি কত দেখলাম। কৃষ্ণনগরে সেদিন কুনাল হালদার তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতিকে দেখা গেল এক ব্যবসায়ীকে রাস্তায় ফেলে পেটাতে, বন্দুক থেকে গুলিও করে দিলেন ভরা রাস্তায়। কুলপির চণ্ডীপুরে বন্দুক ছিল না, এই যা। তবে গায়ে হাত তুলতে দেরি করেননি উপপ্রধান। আক্রান্ত পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্রা ঘটনার দিনই ঢোলাহাট থানায় অভিযোগ জানাতে গেলেও পরে পিছু হটেন। আতঙ্কে, চাপে আমরাও কর্মচারীদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং ধিক্কারও জানাই। যারা করছে তারা আবার করার পরে বলছে ভুল হয়ে গেছে। আইনত শাস্তি হোক আমরাও চাই, আমরা কর্মচারীদের পক্ষ থেকে অবশ্যই চাই। এত বড় ঘটনা, অফিসেই আক্রান্ত সচিব, কি নিয়ে এমন ঝামেলা?
সাধারণ সভার একটা রেজুলেশন নিয়ে একটু সমস্যা ওনারা বলছিল, যেটা আমি বুঝিয়ে বলেছিলাম যে না, যেমন আলোচনা হয়েছে সেরকমই লেখা আছে, কিন্তু ওনারা বুঝতে চায়নি, সেই নিয়ে বর্ষা তৈরি হয়, সেখান থেকেই গন্ডগোল তৈরি হয়। স্রেফ কিছু না পছন্দ হয়, মুখ্যমন্ত্রী তো বিবেকবান চাইছেন, এরা কোন বিবেকের অধিকারী? আমাদের উপপ্রধান মেরেছে, এটা সত্যি, যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করে আমরা দায়িত্ব নেব। আর আমাদের উপপ্রধানের ক্ষেত্রে বলেছি যে এখন পঞ্চায়েতে তুমি আপাতত এখন যাবে না, দল যতক্ষণ না তোমাকে বলবে তুমি পঞ্চায়েত তোমার উপপ্রধানের ঘরে তুমি বসতে পারবে। হয়ে গেল সমাধান। অফিসে আসা বারণ উপপ্রধানের, সেটাই শাস্তি? এতেই থেমে যাবে তৃণমূলের দাদাগিরি? সাবির মোল্লাকে অ্যারেস্ট করার মতন ক্ষমতা এই তৃণমূলের পুলিশের নেই। সাবির মোল্লারা গুন্ডাবাজি করতেই থাকবে, যদি মরতেই হয় যারা সরকারি চাকরিজীবী ভিক্টর মিশ্রদের মতন লোকেদেরকে বিপদে পড়তে হবে। প্রশাসনও বলি খালাস। যেহেতু এটা অফিসিয়ালি কোনো কমপ্লেন ওইভাবে হয়নি, সেই জন্য আমরা যেহেতু কিন্তু আমাদের নজরে যেহেতু ব্যাপারটা এসেছে, পঞ্চায়েতে যাতে সুরক্ষা বজায় থাকে আগামী দিনে সেটার ব্যাপারে আমরা যেখানে যেখানে কথা বলা সবার সাথেই সেইভাবে কথা বলছি। কিন্তু অভিযুক্তরা তো কথায় নয়, কাজে দেখাচ্ছে ক্ষমতা। শাসক দলের শীর্ষ নেতারা একরকম বার্তা দিচ্ছেন, কিন্তু বাস্তব আর একরকম। পুলিশ চোখ বুজে আছে বেশিরভাগ ক্ষেত্রেই। কার দিকে তাকিয়ে? ওপর মহল। আমাদের স্থানীয় নেতৃত্ব তার জন্য জানিয়েছে যে সে পরবর্তী ক্ষেত্রে ক্ষমাও চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে। অত্যাচারী যখন অত্যাচার করতে নামে সে তখন সামনে কে আছে ভাবে না একটা সময়ের পর। আজকে তৃণমূল সেই জায়গায় এসে পৌঁছেছে। বিষয়টি দলের নজরে এসেছে, নিশ্চিত করে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে, কারণ তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজকে কখনো সমর্থন করে না, ভবিষ্যতেও করবে না। এরা সরকারি দলের লোক হয়ে সরকারি আমলাকে মারছে, আর সরকার ওই গান্ধীজির 3 বাঁদর হয়ে কিছুই দেখছে না, কিছুই শুনছে না, কিছুই বুঝছে না, বসে আছে। তবে কি জানেন তো, শাসক দলের নেতারা আজকাল নড়ে বসছেন যদি TV9 বাংলা খবর করে। তারপর বাগদার এক পঞ্চায়েত সদস্য গোপা রায় গতকাল যা করেছিলেন, সরকারি ড্রেন জবরদখল করে নিজের ঘর বানিয়ে নিয়েছিলেন। আর আজ সেই গোপা রায় নিজের ঘরটি ভেঙে দিয়েছেন। গতকাল বলেছিলেন যা করেছি বেশ করেছি, আজ বলছেন না, ভেঙেই ঠিক কাজ করেছি। এটা আজকের ছবি। যে ঘরটি তোলা হয়েছিল ওই সরকারি হাইড্রেনের ওপরে, সেই ঘর ভেঙে ফেলা হয়েছে। এবার গতকালের ছবিটা দেখুন। এই সেই ঘরের স্ট্রাকচার, সরকারি ড্রেন, তার ওপর জবরদখল করে ড্রেনের ওপর ঘর বানিয়ে ফেলেছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। গতকাল আর আজ কি বললেন শুনুন। আপনারা নিউজ দেখানোর পরই তৎপরতা দেখিয়ে সে তার PWর সামনে যে ঘর ছিল সে পরিষ্কার করে নিয়েছে। এখন রাস্তার কাজে আর কোনো বাধা নেই। জনপ্রতিনিধি হিসেবে উনি সে ঘরটা সরিয়ে নিয়েছেন। এই জন্যে বিশেষ করে আপনারা যারা সংবাদ মাধ্যমে এসেছিলেন, আপনাদের তৎপরতাই বেশি কাজে লাগিয়েছে মানুষ। আপনাদেরকে পেয়ে মানুষ উজাড় করে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন, এবং যারা জনপ্রতিনিধি আছেন যারা, তারা সঙ্গে সঙ্গে সেই কাজটা সরিয়ে নিয়েছেন। বাড়িগুলো কেমন করে হলো? ড্রেনের ওপর, খালের ওপর বাড়িগুলো, তো পুকুরের ওপরে জায়েন্টের বাড়ি হয়ে গেছে। সবই গান্ধীজির খেলা। গান্ধীজির বান্ডিল যখন ছুঁড়ে মেরেছে তারপর থেকে ওরা বোবা কালা হয়ে গেছে। যে শাসক দলের পার্টি অফিস বা শাসক দলের কোনো নেতার ঘর যেহেতু অনিয়ম করে গড়ে উঠেছে বা কোনো জবরদখল করে গড়ে উঠেছে বলে শাসক দল পরিচালিত প্রশাসন শাসক দলের ঘর ভেঙে দিচ্ছে, এটা একমাত্র মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকারই এই বাংলায় করে দেখাতে পারে। দাড়িভিট মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য। দাড়িভিটে 2 ছাত্রের মৃত্যুতে NIA তদন্তের নির্দেশ বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে, মানে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য, কিন্তু সেখানেও ধাক্কা। ঠোটকাটা আবার আগামীকাল রাত 8টায়।